বাংলাদেশ চায়না সম্পর্ক ভারতের উদ্বেগ, পাল্টে যেতে পারে বঙ্গোপসাগরের নিরাপত্তা। দোহায় পৌঁছেছেন আমেরিকা, ইরানের প্রতিনিধিরা আলোচনা নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান তেহরানের। এবং অভিবাসন বিরোধী বিক্ষোভ ঘিরে থমথমে সাউথ আফ্রিকায়, সহিংসতার শঙ্কায় ঘর ছাড়া শত শত মানুষ। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আমি লিনি আফরোজ, শুনছিলেন শিরোনামগুলো, এবারে পুরো খবর। বাংলাদেশে চায়নার বেড়ে চলা অর্থনৈতিক অবকাঠামো ও প্রতিরক্ষা উপস্থিতি ভারতে ব্যাপক নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। দেশটির শীর্ষ গোয়েন্দাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম নিউজ 18-এর প্রতিবেদনে ঢাকা বেজিং সম্পর্ক নিয়ে দিল্লির তৎপরতা নানা দিক উঠে এসেছে। ভারতকে ঘিরে ফেলার চায়নার কৌশল এখন আর শুধু তথ্যে সীমাবদ্ধ নেই। নয়াদিল্লির শীর্ষ গোয়েন্দাদের বরাত দিয়ে নিউজ 18-এর এক প্রতিবেদনে বলা হচ্ছে, সামরিক ও ভূরাজনৈতিক গুরুতর প্রভাবে ভারতকে ঘিরে ফেলার সেই কৌশলকে বাস্তবে পরিণত করছে বেইজিং। দেশটির গোয়েন্দাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ জুড়ে অর্থনৈতিক, লজিস্টিক ও প্রতিরক্ষা অংশীদারিত্বের নেটওয়ার্ক গড়ে তুলছে চায়না, যা বঙ্গোপসাগর ও ভারতের পূর্ব ফ্রন্টিয়ারে নিরাপত্তা পরিস্থিতি পাল্টে দিতে পারে। ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে এসেছে মোংলায় চায়নাকে অর্থনৈতিক অঞ্চলের অনুমোদনের আলোচনা। 2015 সালের দ্বিপক্ষীয় চুক্তির আওতায় অঞ্চলটি ভারতকে বরাদ্দ দেওয়া হয়েছিল বলে দাবি গোয়েন্দাদের। তাদের বিশ্বাস, মোংলা বন্দরে চায়নার ক্রমবর্ধমান উপস্থিতি এবং চট্টগ্রাম বন্দরে বেইজিংয়ের সম্পৃক্ততা শুধু বাণিজ্যিক বিনিয়োগেই সীমাবদ্ধ নয়। ভারতের গোয়েন্দাদের দাবি, বন্দর অবকাঠামোর মাধ্যমে জাহাজ চলাচল, কার্গোর ধরন এবং অঞ্চলটিতে বেসামরিক ও সামরিক কাজে ব্যবহারযোগ্য সরঞ্জামের পরিবহনে নজরদারি চালাতে পারবে চায়না। ফলে বঙ্গোপসাগর নিয়ে আরও বিস্তৃত ধারণা এবং বাণিজ্যিক ও কৌশলগত জাহাজ চলাচল পর্যবেক্ষণ করতে পারবে দেশটি। ভারতীয় গোয়েন্দাদের উদ্বেগ, বাংলাদেশে চায়না ইলেকট্রনিক্স নজরদারি সক্ষমতা স্থাপন করতে পারে, যা পশ্চিমবঙ্গের সুকনায় ভারতীয় সেনাবাহিনীর 33 কর্পসের সদর দপ্তর থেকে পাঠানো রেডিও, মাইক্রোওয়েভ এবং রাডার সংকেত শনাক্ত ও বিশ্লেষণ করতে পারবে। মোংলা ও চট্টগ্রামে চায়না সম্পৃক্ত অবকাঠামো ভবিষ্যতে একটি স্থায়ী রাডার ও সোনার নজরদারি বলয় তৈরি করতে পারে, যা বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনীর গোপন অভিযান এবং জাহাজগুলোর স্বাধীনভাবে চলাচলের সক্ষমতায় প্রভাব ফেলতে পারে। এছাড়াও বিশাখাপত্তনম ও কলকাতা থেকে চলাচলকারী ভারতীয় নৌযানগুলোতে বাংলাদেশকে ব্যবহার করে আরও ব্যাপক নজরদারি চালানো হতে পারে। এছাড়াও তিস্তা প্রকল্পের মাধ্যমে বেইজিং চিকেন স্নেকের মতো স্পর্শকাতর অঞ্চলের আরও কাছাকাছি পৌঁছে যাবে বলে সতর্ক করছেন ভারতীয় গোয়েন্দারা। প্রস্তাবিত চায়না মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোরকে চায়নার বৃহত্তর আঞ্চলিক কৌশলের অংশ হিসেবে জানাচ্ছেন গোয়েন্দারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। কাতারে ইরান আমেরিকা বৈঠক নিয়ে ধোঁয়াশা কাটছেই না। দ্বিতীয় দফার বৈঠক করতে এরই মধ্যে কাতারের রাজধানী দোহায় তেহরান ও ওয়াশিংটনের কর্মকর্তারা। ওয়াশিংটন যখন আলোচনার টেবিলে বসার ইঙ্গিত দিচ্ছে, তেহরান তখন আমেরিকার প্রতিনিধিদের সাথে যে কোনো বৈঠকের সম্ভাবনা সরাসরি নাকচ করেছে। সব মিলিয়ে এই বৈঠক নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ইরান ও আমেরিকা আবারও সংঘাত বন্ধে সম্মত হলেও দুই পক্ষের আলোচনা নিয়ে স্পষ্ট তথ্য মিলছে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেছেন যে ইরানের অনুরোধে মঙ্গলবার দোহায় আবারও দেশটির সাথে বৈঠক করবে আমেরিকা। আলোচনায় অংশ নিতে ট্রাম্পের জামাতা জেরেড কুশনার ও তার বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে ওয়াশিংটনের প্রতিনিধি দল এরই মধ্যে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি দাবি করেছেন যে ইরানের প্রতিনিধিরা আমেরিকার সাথে স্বাক্ষরিত সমঝোতার প্রক্রিয়া এগিয়ে নিতেই সেখানে গেছেন। তাদের সফরের সঙ্গে আমেরিকার সাথে নতুন করে আলোচনার কোনো সম্পর্ক নেই বলেও জানান বাঘি। ইরান ও আমেরিকার মধ্যে হওয়া 14 দফার সমঝোতা স্মারক বাস্তবায়নে দুই পক্ষ নিজেদের জন্য অন্তত 60 দিন বরাদ্দ রেখেছে। এই সময়ের মধ্যে এপ্রিলে শুরু হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো, ইরানের পারমাণবিক কর্মসূচি ও একটি স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কিন্তু গত সপ্তাহে যুদ্ধবিরতি ভেঙে একে অপরের ওপর হামলা চালানোয় আলোচনার অগ্রগতি থেমে গেছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের সাথে যুদ্ধের খেসারত দিচ্ছে সাধারণ আমেরিকানরা। যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচের উপর। গত 4 মাসে প্রতি পরিবারকে অন্তত $1000 অতিরিক্ত খরচ করতে হয়েছে। এক প্রতিবেদনে আমেরিকার মানুষের এই আর্থিক দুর্দশার চিত্র তুলে ধরেছে সিবিএস নিউজ। ইরানের বিরুদ্ধে যুদ্ধের খরচ জোগাতে গিয়ে ট্রাম্প প্রশাসন আমেরিকার সাধারণ মানুষের ঘাড়ে উচ্চ খরচের বোঝা চাপিয়ে দিয়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক গবেষণা সংস্থা মুডিস অ্যানালিটিক্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে সিবিএস নিউজ বলছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত আমেরিকার প্রতিটি পরিবারকে গড়ে অতিরিক্ত প্রায় $1000 খরচ করতে হয়েছে। মুডিস অ্যানালিটিক্সের প্রধান অর্থনীতিবিদ মার্ক জ্যান্ডি জানিয়েছেন, এই যুদ্ধের কারণে দেশের মানুষের সবচেয়ে বেশি খরচ হচ্ছে জ্বালানি তেলের পেছনে। 21 মে দেশের বাজারে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম বেড়ে $4.56 পৌঁছায়। চলতি মাসে তা $4 নিচে নেমে এলেও এরই মধ্যে আমেরিকানদের গড়ে অতিরিক্ত $300 খরচ করতে হয়েছে এর পেছনে। জ্যান্ডি আরও জানান, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বিভিন্ন পণ্য বাজারজাতকরণেও বাড়তি অর্থ গুনতে হচ্ছে, আর এর সরাসরি প্রভাব পড়ছে খুচরা বাজারে। যুদ্ধ শুরুর পরের 4 মাসেই মাসিক বাজারের পেছনে পরিবার প্রতি ব্যয় বেড়েছে প্রায় $200। Things cost so much nowadays when it comes to groceries. I mean, anywhere from eggs, milk. এর পাশাপাশি উচ্চ সুদের হার, বিমানের ভাড়া বৃদ্ধি এবং যুদ্ধের খরচ বহন করতে গিয়ে দেশের সাধারণ করদাতাদের পকেটে পড়ছে বাড়তি চাপ। গত 4 মাসে বিমান ভাড়ার পেছনে অন্তত অতিরিক্ত $100 গুনতে হয়েছে ভ্রমণকারীদের। এছাড়া যুদ্ধের ব্যয় মেটাতে করদাতাদের অর্থ খরচের হিসাব করলে পরিবার প্রতি $250 করে অতিরিক্ত ব্যয় হয়েছে। Transportation costs, shipping costs impacts almost all goods and services in some way. ব্রাউন ইউনিভার্সিটির একদল গবেষকের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশের ভোক্তারা নিত্যপণ্যের পেছনে অতিরিক্ত $64 বিলিয়ন খরচ করেছে। পরিবার প্রতি যা $486.41 দাঁড়িয়েছে। দ্য ইনস্টিটিউট অন ট্যাক্স অ্যান্ড ইকোনমিক পলিসি বলছে, প্রতিটি পরিবার জ্বালানির পেছনেই কেবল অতিরিক্ত $427.50 খরচ করেছে। এমন অবস্থায় আর্থিকভাবে চাপে পড়েছে আমেরিকার সাধারণ মানুষ। গ্যালাপের জরিপ বলছে, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রত্যক্ষ প্রভাবে দেশটির 2/3 মানুষ আর্থিক অনটনে থাকার কথা জানিয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা ব্যাপক বাড়ল। স্থানীয় সময় সোমবার এই রায় দেয় দেশটির শীর্ষ আদালত। এর ফলে স্বাধীন সরকারি সংস্থাগুলোর প্রধানদের সাথে নীতিগত বিরোধ হলে কোনো কারণ ছাড়াই তাদের সরাসরি বরখাস্ত করতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই রায়ের ফলে আমেরিকার ক্ষমতার ভারসাম্য বড় ধাক্কা খেল বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। গত 1 শতাব্দী ধরে আমেরিকায় ব্যবসা নিয়ন্ত্রণ বা ভোক্তা অধিকারের মতো বিষয়গুলো দেখভাল করে আসছে স্বাধীন ফেডারেল সংস্থাগুলো। এগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে অদক্ষতা বা দুর্নীতি ছাড়া এসব সংস্থার প্রধানদের সরিয়ে দেওয়ার নিয়ম ছিল না। তবে ফেডারেল ট্রেড কমিশন এফটিসির এক সদস্যকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরখাস্ত করার সিদ্ধান্ত বহাল রেখে প্রায় 100 বছরের পুরনো সেই নিয়ম উল্টে দিল আমেরিকার সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারকরা। প্রধান বিচারপতি জন রবার্টস জানান, স্বাধীন সংস্থাগুলো মূলত আইন বাস্তবায়নের কাজ করে, যা প্রেসিডেন্টের দায়িত্ব। তাই নীতিগত বা আদর্শিক মিল না থাকলে প্রেসিডেন্ট যে কোনো মুহূর্তে তাদের সরিয়ে দিতে পারবেন। এই রায়ের ফলে এফটিসির মতো কয়েক ডজন স্বাধীন সংস্থার উপর প্রেসিডেন্টের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো। তবে ব্যতিক্রম হিসেবে থাকছে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। এর স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে শীর্ষ আদালত।
এই রায়কে বড় জয় আখ্যা দিয়ে একে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সুপ্রিম কোর্টের উদারপন্থী বিচারকরা হোয়াইট হাউসের সুদূর প্রসারী ও অনিয়ন্ত্রিত ক্ষমতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। এই রায়ের ফলে আমেরিকার স্বাধীন কমিশনগুলো এখন থেকে প্রেসিডেন্টের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত হতে পারে বলেও ব্যাপক সমালোচনা হচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ইসরায়েলের সাথে যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে হামাস। সেনাপ্রধান ইয়াল জামিরের কাছে পাঠানো এক প্রতিবেদনে সতর্ক করেছে ইসরায়েলের সামরিক গোয়েন্দারা, যেখানে দাবি করা হয় প্রতি মাসে শত শত বিস্ফোরক ও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল উৎপাদন করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি। হামাসের যুদ্ধ প্রস্তুতির ব্যাপারে সতর্ক করেছে ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস মিলিটারি ইন্টেলিজেন্স ও দেশটির সাউদার্ন কমান্ড। গত সপ্তাহে আইডিএফ প্রধান ইয়াল জামিরের কাছে পাঠানো এক প্রতিবেদনে ইসরায়েলি গোয়েন্দারা জানান, হামাসের সামরিক শাখা সংঘাতের ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। প্রতিবেদনে দাবি করা হয়, হামাসের সদস্যরা প্রতি মাসে শত শত বিস্ফোরক ও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল তৈরি করছে। 18 থেকে 22 বছর বয়সীদের নতুন যোদ্ধা হিসেবে নিয়োগও দিচ্ছে ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ দলটি। নতুন করে প্রশিক্ষণ শুরু করেছেন এলিট বাহিনী নাকবা ফোর্সের সেনারা। এছাড়াও গাজায় যুদ্ধে ধ্বংস হওয়া ভূগর্ভস্থ অবকাঠামো পুনর্গঠনও করছে হামাস। সিনাই থেকে ড্রোন ও যোগাযোগের যন্ত্রপাতি আনতে তৎপরতা চালাচ্ছে বাহিনীটি। ইসরায়েলি গোয়েন্দারা সতর্কবার্তায় জানান, এখনও শক্তি ধরে রেখেছে দলটি। গাজার নিয়ন্ত্রণ ত্যাগের ইচ্ছেও তাদের নেই। হামাসকে দমাতে সামরিক আগ্রাসন শুরুর পরামর্শ দিয়েছেন গোয়েন্দারা। তবে শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ করা আমেরিকা এই প্রস্তাবের বিরোধিতা করছে বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে তেল আবিবের শুরু করা 2 বছরের যুদ্ধে গাজায় 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হন। গাজার প্রায় 90% অবকাঠামো ধ্বংস হয়ে যায়। গত বছরের অক্টোবরে ইসরায়েল হামাস যুদ্ধবন্ধের চুক্তি ও গাজা শাসনে বোর্ড অফ পিস গঠন করেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এখনও গাজা পুনর্গঠন, আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, ইসরায়েলের সেনা সরানো বা হামাসের অস্ত্র ত্যাগের পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় আরও 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেনা সরানোর পরিবর্তে গাজায় নতুন করে আরও অঞ্চল দখলে নিয়েছে আইডিএফ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। অভিবাসন বিরোধী বিক্ষোভে সহিংসতার সংখ্যায় থমথমে পরিস্থিতি এখন সাউথ আফ্রিকায়। রয়টার্স বলছে, ঘরেই অবস্থান করছেন অভিবাসী শ্রমিকরা, বন্ধ রয়েছে দোকানপাট ও গণপরিবহন চলাচল। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে 30 জুন পর্যন্ত সময় বেঁধে দেয় অভিবাসন বিরোধীরা। মঙ্গলবার এই সময় শেষ হচ্ছে। দেশজুড়ে পরিকল্পিত অভিবাসন বিরোধী বিক্ষোভে লাখো মানুষ জড়ো হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে আগুন ভাঙচুরের শঙ্কায় জোহান্সবার্গ, ডারবানের মতো শহরগুলোতে অভিবাসী ভাড়াটিয়াদের বের করে দিচ্ছেন বাড়ির মালিকরা। ফলে পরিবার নিয়ে রাস্তায় খোলা আকাশের নিচে আশ্রয় নিচ্ছেন শত শত মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ ও সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 2 রাজ্য আসাম ও অরুণাচলে প্রবল মৌসুমী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। টানা বর্ষণ, নদী ভাঙন আর পাহাড়ি ঢলে আসামের 6টি জেলায় ইতিমধ্যে 22,000-এর বেশি মানুষ বন্যার কবলে পড়েছে। পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করে 2 রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে জরুরি আলোচনা করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের অরুণাচল এবং আসাম রাজ্যে অতিবৃষ্টির কারণে আকস্মিক বন্যার কবলে পড়েছে হাজার হাজার মানুষ। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ASDMA জানিয়েছে, রাজ্যের ধেমাজি, লখিমপুর, নলবাড়ি, চিরাং,
কোকরাঝাড় ও ডিব্রুগড় জেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে বন্যার পানিতে। এর মধ্যে শুধু ধেমাজি জেলাতেই প্রায় ১৬,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সব মিলিয়ে অন্তত ৯৬টি গ্রাম পুরোপুরি জলমগ্ন এবং প্রায় ১,৬৯০ হেক্টরের বেশি ফসলি জমি তলিয়ে গেছে। শিবসাগর জেলায় দিসাং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা নতুন নতুন নিচু এলাকা প্লাবিত করছে। শুধু মানুষই নয়, প্রায় ৪৮,০০০ গবাদি পশুও এই বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে বন্যার তীব্রতা ও নদী ভাঙনে ধেমাজি জেলায় সিমেন্ট নদীর ওপর ১৯৬৫ সালে নির্মিত একটি ঐতিহাসিক রেল সেতুর পিলারের তলার মাটি ধসে পড়েছে। ফলে আর্চিপাথার ও সিমেন্ট চাপড়ি স্টেশনের মধ্যে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে পার্শ্ববর্তী রাজ্য অরুণাচল প্রদেশের অবস্থাও শোচনীয়। সেখানে প্রবল বৃষ্টি ও ভয়াবহ ভূমিধসে ১২টি জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘরবাড়ি ভেঙে অন্তত ৩ জনের মৃত্যু হওয়ার পাশাপাশি নিখোঁজ রয়েছেন আরও ২ জন। দুর্গম পাহাড়ি এলাকায় আটকে পড়াদের উদ্ধারে ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার নিয়োজিত রয়েছে। তবে ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুকে ফোন করে পরিস্থিতির খোঁজ নিয়েছেন এবং কেন্দ্র থেকে সব ধরনের সেনা ও আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন। তবে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর পূর্ব সিয়াং, লেপারাদা, লোয়ার সুবানসিরি সহ বেশ কিছু জেলায় বজ্রসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়ায় স্থানীয় প্রশাসন সাধারণ মানুষের প্রতি সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা জারি করেছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সিন্ধু নদের পানি বন্টন চুক্তি নিয়ে ভারতকে নতুন করে হুমকি দিয়েছে পাকিস্তান। দেশটির জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোসাদ্দিক মালিক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের পানির অংশে কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে। ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে মোসাদ্দিক মালিক সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকে নিশানা করে অভিযোগ করেন, প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী পানির কল নিয়ন্ত্রণ করছেন এবং পাকিস্তানকে এক ফোঁটা পানিও না দেওয়ার হুমকি দিচ্ছেন। পাকিস্তানের পানির অংশে কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলার হুমকি দেন তিনি। গত বছর কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত এই চুক্তি স্থগিত রাখায় চরম ক্ষুব্ধ ইসলামাবাদ। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, সীমান্ত পারে সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত চুক্তির বিষয়ে কোনো নমনীয়তা দেখানো হবে না। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের ৫ দিন পরও পাওয়া গেছে জীবিতদের সন্ধান। এখনো ধ্বংসস্তূপ থেকে শোনা যাচ্ছে আর্তনাদ। তাদের উদ্ধারে চলছে জরুরি বিভাগের কর্মীদের প্রাণপণ চেষ্টা। এ পর্যন্ত বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার সম্ভব হয়েছে। পাশাপাশি বের করা হচ্ছে একের পর এক মরদেহ। এরই মধ্যে ১,৭১৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর স্বজন হারানো মানুষের আহাজারি। গত বুধবার মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে হওয়া ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় প্রদেশ লা গুরাইয়া। ধসে পড়েছে প্রায় ৮০০ ভবন। ভয়াবহ এই বিপর্যয়ের পর কেটে গেছে বেশ কয়েকদিন, কিন্তু অনেক দুর্গত এলাকায় এখনো পৌঁছায়নি বড় কোনো সরকারি সাহায্য। ফলে বাধ্য হয়ে প্রিয়জনদের উদ্ধারে নেমেছেন সাধারণ মানুষ। এরই মাঝে ভেনেজুয়েলার লা গুরাইয়া শহরে ঘটল এক অলৌকিক ঘটনা। দীর্ঘ ৫ দিন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে ২১ বছর বয়সী তরুণ অ্যারন লেভিকে। ভেনেজুয়েলা, মেক্সিকো এবং এল সালভাদোরের যৌথ উদ্ধারকারী দল উদ্ধার করে তাকে। আমি একজন সাধারণ মানুষ। ধসে পড়া একটি ভবনের নিচে টানা ৫টা দিন আটকে ছিলাম, কিন্তু আমি আজ এখানে আপনাদের সামনে আছি কেবল আমার সৃষ্টিকর্তার দয়ায়। তিনি আমাকে এখান থেকে বের করে আপনাদের সামনে এনেছেন এবং তার দেবদূত পাঠিয়েছেন। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই ভূমিকম্পকে দেশটির ইতিহাসের সবচেয়ে নির্মম প্রাকৃতিক দুর্যোগ বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, পরিস্থিতি সামাল দিতে মাঠে কাজ করছেন ২৫,০০০-এরও বেশি উদ্ধারকর্মী ও সেনা সদস্য। আমরা এখন জীবিতদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। উদ্ধারকর্মীদের এই অক্লান্ত পরিশ্রম আমাদের মনে আশা জাগাচ্ছে। এরই মধ্যে বিশ্বের ৩০টি দেশে উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে জীবন বাঁচাতে তারা চমৎকার কাজ করছে। এদিকে আসতে শুরু করেছে আন্তর্জাতিক সাহায্য। ভেনেজুয়েলার উপকূলে অবস্থান নিয়েছে আমেরিকার নৌবাহিনীর যুদ্ধজাহাজ। সেখান থেকে দুর্গত এলাকায় চিকিৎসা সরঞ্জাম ও খাবার পাঠানো হচ্ছে। $৩০ কোটি সাহায্যের ঘোষণা দিয়েছে আমেরিকা। নেদারল্যান্ডস ও চায়নাও পাঠাচ্ছে জরুরি সহায়তা।
তবে সময় যত গড়াচ্ছে জীবিত কাউকে পাওয়ার আশা ততই ক্ষীণ হয়ে আসছে। ইতোমধ্যে রাজধানী কারাকাসে 4.6 মাত্রার একটি আফটারশক বা মৃদু ভূকম্পন হয়েছে। হঠাৎ এই কম্পনে সাধারণ মানুষের মনে কিছুটা আতঙ্ক ছড়ালেও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই যে মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে আবারও বিরতি, সাথে থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। স্বাধীনতার 250 বছর পূর্ণ করতে যাচ্ছে আমেরিকা। এই দীর্ঘ পথ চলায় বিশ্বমঞ্চে পরাশক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করলেও বর্তমানে কেমন আছেন আমেরিকার সাধারণ মানুষ? তারা কি এখনো বিশ্বাস করেন আমেরিকান ড্রিমকে? 1776 থেকে 2026 সুদীর্ঘ এই পথ চলায় বেশিরভাগ আমেরিকানই তাদের দেশকে একটি সফল রাষ্ট্র হিসেবে দেখেন। তাদের মতে বহু সংস্কৃতি আর নানা মতের মেলবন্ধনে গড়া এই দেশের মানুষই দেশটির সবচেয়ে বড় শক্তি। বিদ্যুৎ থেকে শুরু করে ইন্টারনেট, আধুনিক পৃথিবীর সেরা সব আবিষ্কারের দেশ এটি। তবে জরিপ বলছে প্রায় অর্ধেক আমেরিকানই এখন হতাশ। তারা মনে করেন দেশটির সোনালী দিনগুলো আসলে অতীতেই হারিয়ে গেছে। মধ্যবিত্তের সেই কাঙ্ক্ষিত আমেরিকান ড্রিম বা ভাগ্য বদলের স্বপ্ন এখন শুধু গুটি কয়েক ধনকুবেরের হাতের মুঠোয়। সবচেয়ে বড় সংকট রাজনীতিতে। দলমত নির্বিশেষে সবারই এক কথা, সাধারণ মানুষ একে অপরের সাথে মিলেমিশে থাকলেও নোংরা রাজনীতি দেশটাকে ভাগ করে দিচ্ছে। আগামী 50 বছরে আমেরিকার অর্থনীতি বা সামরিক শক্তির চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই রাজনৈতিক বিভেদ। দেশাত্মবোধের জায়গাতেও এসেছে বড় পরিবর্তন। 2001 সালের 9/11 হামলার পর দেশটিতে যে তীব্র দেশপ্রেম দেখা গিয়েছিল তা এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে রিপাবলিকানরা এখনও আমেরিকাকে পৃথিবীর একমাত্র সেরা দেশ হিসেবে দেখতে পছন্দ করেন। তাহলে ভবিষ্যতের আমেরিকা কেমন হবে? 2076 সালে যখন দেশ 300 বছরে পা দেবে তখন কি ঘটবে? জরিপে দেখা গেছে তরুণ প্রজন্ম ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী। তারা মনে করে আগামী 50 বছরে আমেরিকার সামরিক শক্তি আরও বাড়বে। তবে রাজনীতি, নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় নিয়ে সংশয় রয়েই যাচ্ছে। তবুও শত প্রতিকূলতার মাঝেও প্রায় সব আমেরিকান এক বাক্যে স্বীকার করেন পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে আমেরিকাতে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা। 250 বছরের গৌরবময় ইতিহাস আর ভবিষ্যতের অনিশ্চয়তা, এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে আজকের আমেরিকা। এই যে মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথেই থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।